যেমন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের একচ্ছত্র প্রাধান্য ছিল, আওয়ামী লীগেরই প্যানেল ছিল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি শেষ কথা ছিল। নতুন প্রজন্ম আর পরবর্তী প্রজন্ম এই যে ভোট যুদ্ধ, সেই যুদ্ধে আসলে প্যানেল ভোট যাদের বেশি থাকবে তারাই জিতবে। সেটা হচ্ছে কোয়াব। আমরা জানি যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আজকে নির্বাচন হতে যাচ্ছে বেশ কয়েক বছর পরে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 94 আইসিসি ট্রফি খেলা সেলিম শাহেদ। তিনি এখন মূলত ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আর এখনও খেলছেন, কারেন্ট প্রজন্মকে রিপ্রেজেন্ট করছেন। মোহাম্মদ মিঠুন জাতীয় দলেও খেলেছেন। তারা দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজকে এজিএম কোয়াবের তার পরপরই দুপুরের পরে নির্বাচন হবে। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি এখানেও আনঅফিসিয়ালি দুটো পক্ষ। মোহাম্মদ মিঠুন প্রতিনিধিত্ব করছেন বর্তমান প্রজন্মের, দ্যাট ইজ কোয়াবের সদস্যদের মধ্যে। আপনি কোয়াবে জানেন যারা সাবেক ক্রিকেটার তারাও এটার সদস্য হতে পারেন, দুনিয়া জোড়া সেই বিধান রীতি সেটা আছে। আবার কারেন্ট ক্রিকেটাররা তো থাকবেনই। এখন কারেন্ট ক্রিকেটারদের বড় অংশটা মোহাম্মদ মিঠুনের দিকে। মিঠুন এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবেন কোয়াবে। আর সেলিম সাহেব, মিনাজুল আবেদিন নান্নু, আকরাম খান, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের পরের ব্যাচে, খালেদ মাহমুদ সুজন পাইলট তাদের ব্যাচের একসঙ্গে আন্ডার-19 খেলেছেন তারা। 87, 88 আমি দেখেছি ঢাকায় বেক্সিমকো ইয়ুথ এশিয়া কাপে সেলিম সাহেব ছিলেন। সেই প্রজন্ম ক্রিকেটার সুজন, পাইলট, রফিকদের প্রজন্মের হয়তোবা তাদের মতো এতটা তার নাম ডাক ছিল না, বাট ক্রিকেটার হিসেবে তিনি পরিপাটি ক্রিকেট খেলতেন। একজন ব্যাটার ছিলেন, একজন অফ স্পিন বোলারও ছিলেন। তিনি আগের প্রজন্মকে রিপ্রেজেন্ট করবেন এবং আমার ধারণা, আমি জানি না, আমিনুল ইসলাম বুলবুল, মিনাজুল আবেদিন নান্নু, আকরাম খান, ফারুক আহমেদদের উত্তরসূরি হিসেবেই সেলিম শাহেদ কোয়াবে নির্বাচন করছেন বলে জানা গেছে। কাজেই নির্বাচনের লড়াইটা হাড্ডাহাড্ডি হতে পারে। এখন নতুন প্রজন্ম আর পরবর্তী প্রজন্ম এই যে ভোট যুদ্ধ, সেই যুদ্ধে আসলে প্যানেল ভোট যাদের বেশি থাকবে তারাই জিতবে। বাট আমার কাছে মনে হয় যে এটা এনিবডিজ কল হতে পারে না। আমার মনে হয় এটা একটু বিস্তারিতই আলোচনা করা দরকার। আমরা তো এটা জেনে গেছি এখন যে আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন। তাকে যে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের জায়গায় মনোনীত করেছেন এটা তো আসলে সবার জানা, এটা আমরা জানি। এবং আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ তথা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব। তিনি তো নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুলকে পছন্দ করেই ফারুক আহমেদের জায়গায় বসিয়েছেন। কাজেই আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা মৌন সমর্থন যে আমিনুল ইসলাম বুলবুলের দিকে থাকবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা আমি নিশ্চিত ওনাকে জিজ্ঞেস করলে উনিও তাই উত্তর দিবেন। তো বুলবুলকে সে অর্থে আপনি এনএসসির ক্যান্ডিডেট ভাবতে পারেন। আর তামিম ইকবাল ভেতরে ভেতরে আমরা জানতাম যে কিছুটা জাতীয়তাবাদী ঘরানার কথাটা বলবো না, জাতীয়তাবাদী ক্রীড়া সংগঠক যারা অনেকেই এই অনুষ্ঠানে আমরা বারবার আলাপ করেছি, আওয়ামী লীগের 15-16 বছরে সেভাবে মূল্যায়িত হননি, তাদের কোনো কদর ছিল না, তারা কোনো বোর্ডের আশপাশে কোনো বড় পদে ছিলেন না। তাদের তো অবশ্যই এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাদের তো আবার ক্রিকেট অঙ্গনে বা ক্রিকেটের অভিভাবক সংগঠন বিসিবিতে ফেরার একটা সুযোগ তো তৈরি হয়েছে। তো তারা সেই সুযোগের তো কাজে লাগানোর চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। যেমন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের একচ্ছত্র প্রাধান্য ছিল, আওয়ামী লীগেরই প্যানেল ছিল। আপনি যদি বিসিবিতে গত নাজমুল হাসান পাপনের এবং তারও আগে আহম ও মোস্তফা কামাল সাহেবের যে প্যানেলে, 3টি প্যানেলে যদি 25 জনের যে পরিচালক পর্ষদ ছিলেন তাতে তো অন্তত 15 জন ছিলেন 3 প্যানেলেই, আর বাকি 10 জন ঘুরে ফিরে চেঞ্জ হয়েছে। এই 25 জনের মধ্যে কিন্তু প্রায় 20 জন একদম মানে পরীক্ষিত আওয়ামী লীগার বা আওয়ামী মাইন্ডেড। তো সেদিক থেকে এখন তো বিএনপি মাইন্ডেড বা বিএনপি পন্থীদের প্যানেল হওয়াটা অস্বাভাবিক নয়, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। যদিও
বিএনপি পন্থীদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন যে আমরা রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই, বাট এন্ড অফ দ্য ডে এটা খুব কঠিন হবে অনিমেষ, কারণ আমাদের তো অভিজ্ঞতা হয়েছে, অন্তত দেখেছি অনেক, কি জানি কি বুঝি তা জানি না, বাট দেখেছি তো অনেক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি শেষ কথা ছিল ক্রীড়াঙ্গনেও। অন্যত্র কথা আমি বলতে যাব না, কারণ আমি একজন ক্রীড়া সাংবাদিক, এখানে এসছেই ক্রীড়া বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য। তো সেখানে বিসিবি নির্বাচনে বিএনপির পন্থীদের একটা প্যানেল হতেই পারে, কিন্তু আমি যতটুকু জানি তামিম ইকবাল যে প্যানেলটাকে লিড করছেন সেটা ঠিক বিএনপি পন্থী প্যানেল বলা যায় না। সেখানে কিছু উদারমনস্ক ক্রিকেট সংগঠক আছেন যারা সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তাদেরকে রেখে যদি বিএনপি পন্থীদের মেজরিটি নিয়ে একটা প্যানেল বানানো সম্ভব হয় বা হয়, সেই চেষ্টা বোধহয় করা হচ্ছে। বাট যদি পুরোপুরি একদম পরীক্ষিত কিছু উদার যারা সে অর্থে রাজনীতি করেন না কিন্তু ক্রিকেটে ক্লাব সংগঠনের সঙ্গে জড়িত, ঢাকার ক্লাব চালান, ক্রিকেট বোর্ডেও গত সময়ে কাজ করেছেন, তারা যদি একদমই মুখ থুবড়ে পড়েন, উপেক্ষিত হন, আবার একদম বিএনপি পন্থী প্যানেল যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই ওই আগের প্র্যাকটিসটাই থেকে গেল। তা আমার বক্তব্য হচ্ছে যে নতুন বাংলাদেশ গড়তে হলে কিন্তু আপনি ছাত্র জনতার এই উত্তাল রক্তক্ষয়ী যে আন্দোলন, যে বিপ্লব, সফল বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তারপর বলা হচ্ছে একটা নতুন পথে হাঁটতে যাচ্ছে দেশ, ক্রীড়াঙ্গনটাও তার বাইরে নয়। সেখানে যদি ওই ঘুরে ফিরে আবারও একদম বিএনপি পন্থী প্যানেল হয়ে যায়, তাহলে কিন্তু আর, তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমরা চলতি বাংলায় বলি সোদবাদ, মানে আওয়ামী লীগ যেটা করেছে বিএনপিও সেটাই করছে। এটা দোষের কিছু না, এটার জন্য আপনি বিএনপির যারা ক্রীড়া সংগঠক বা ক্রিকেট অর্গানাইজার তাদেরকে কোনো শুলে চড়াতে পারবেন না, দোষ দিতে পারবেন না। তারা আপনাদেরকে রেফারেন্স হিসেবে বলবেন আওয়ামী লীগ আমলে তো আমরা কোথাও ছিলাম না, এখন আমরাও আমাদের সময়ে অন্য পন্থীদেরকে কোথাও থাকতে দেব না, এই কথা যদি তারা বলেন তাদেরকে আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু তাহলে তো আর নতুন কিছু হলো না। আমার বক্তব্য হচ্ছে যে কিছু দক্ষ নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠক শুড বি দেয়ার, তাতে ক্রিকেটের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমি কালকে লয়বার বক্তব্যে কিছুটা অবাক হয়েছি। জনাব আলী আসগর লবিকে আমি খুব ভালো চিনি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2001 থেকে 6 পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং আমি তখন জনকণ্ঠে কাজ করি। তো আপনি জানেন জনকণ্ঠ তো একটা সময়ে মানে ভাবা হতো, ধরা হতো যে প্রো বা এন্টি বিএনপি মাইন্ডেড পত্রিকা, এটা ধরা হতো। তা যদিও স্পোর্টস রিপোর্টারদের কোনো পলিটিক্যাল আইডিওলজি থাকে না এবং দিন শেষে তাদের কাজটা এমন, সে ধরেন আমি ব্যক্তি জীবনে মোহামেডানের সাপোর্টার, এখন আমার আবাহনী মোহামেডান ম্যাচ রিপোর্ট করতে হবে, মোহামেডান হেরে গেলে কি আমি লিখতে পারবো মোহামেডান জিতে গেছে? আমাকে তো আবাহনীর জয়গানই গাইতে হবে। তো আমি তখন খুব কাছ থেকে দেখেছিলাম লয় ভাইকে, লয় ভাই ওয়াজ গুড এবং আমরা তাকে একজন সহজ সরল মানুষ হিসেবে দেখেছি। আমার মনে হয় না ক্রিকেট বোর্ড থেকে তিনি কোনো রকমের কোনো আমরা চলতি বাংলায় যেটাকে ধান্দা বলি তিনি করেননি এবং তিনি ক্রিকেট বোর্ডটাকে সেভাবে কোনো আয়ের উৎস হিসেবেও রচনা করেননি। তিনি মোট কথা একজন ভালো দক্ষ ক্রিকেট সংগঠক হিসেবে বোর্ড চালিয়েছেন। তার সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকো সাহেব, যিনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং লয় ভাই ওয়াজ ভেরি ওয়েল ব্যাকড বাই কোকো সাহেব। বগুড়া স্টেডিয়াম, ঢাকায় এই মিরপুরের এই শেরেবাংলা স্টেডিয়ামের উন্নয়ন কর্মকাণ্ড এবং গেম ডেভেলপমেন্টের কাজ, নতুন একজন এই বাইরের কোচ এনে, অস্ট্রেলিয়ান কোচ এনে এই শারিয়ান নাফিসদেরকে গ্রুম করা, সেটা কোকো সাহেবের একটা বড় উদ্যোগ ছিল। তো লয় ভাইকে তখন দেখেছি। এখন লয় ভাই যে কালকে খুলনায় হুট করে বলে ফেললেন তামিম ইকবাল বিএনপির প্রার্থী, এটা কিন্তু ঢাকায় বিএনপির কোনো নেতৃবৃন্দ, আমি আপনি তো শুধু ক্রীড়া সাংবাদিকতাই করি না, আমরা তো চোখ কান খোলা রাখি, আমার মনে পড়ে না কোথাও ইভেন এখন বিএনপির ঢাকা মহানগরের উত্তরের যিনি দায়িত্বে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, গোলকিপার
এবং আমাদের খুব, আমি বলবো যে হয়তো দেখা সাক্ষাৎ কম হয়, এখন পুরোদস্ত রাজনীতিবিদ আমিনুল হক, আমিনুল কিন্তু বিভিন্ন সময়ে প্রেসে বলেছেন যে আমরা চাই রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন, রাইট ম্যান শুড বি রাইট প্লেস। এখন রাইট পজিশনে যদি রাইট ম্যান থাকতে হয়, তাহলে আর লয়বের মতো একজন ভালো মানুষ, যার গায়ে ভালো মানুষের তকমা, তিনি কেন বলতে গেলেন তামিম বিএনপির ক্যান্ডিডেট? তামিম যে ভেতরে ভেতরে ব্যাকড বাই বিএনপি, এটা আমরা জানি, এটা তো আমি বলেই গেলাম, এবং এটা আমি কি জায়েজ বলে দিলাম যে এই দেশে এটা হয়, যে এখন সামনে যদি নির্বাচনে বিএনপি বিজয়ী হয়, আমরা তো জানি না, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, কেউ জিতে আসতে পারেন, বাট যদি বিএনপি জিতে তাহলে বিএনপির বেসড ক্রীড়াঙ্গন থাকবে, এটাই স্বাভাবিক, যেটা আওয়ামী লীগ আমলে ছিল, এটা আমরা দেখে এসেছি। কিন্তু এই নির্বাচনেও যদি সেটাই হয়, তাহলে তো আর নতুনের কোনো বারতা বা আবাহন আসলো না। তো আমি আমিনুলকে ধন্যবাদ দিব। আমিনুল কিন্তু, আমি জেনে বুঝে বলছি, ভেতরে ভিতরে কিন্তু তিনি বিএনপি পন্থীদের যাকে পৃষ্ঠপোষকতা করছেন, সহায়তা করছেন, যাতে তারা ক্রিকেট বোর্ডে আসতে পারেন। কিন্তু লয়বের মতো হুট করে এটা তামিম আমাদের বিএনপির প্রার্থী এবং এটাই আমাদের বিএনপির প্যানেল, এভাবে কথা বলেননি। আমার কাছে মনে হয়েছে লয়বের এই বক্তব্যটা আগামী বিসিবি নির্বাচনে একটা এক্স ফ্যাক্টর হবে এবং এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হবে। আমি আবারও বলছি, এটা লয়বাই বলতেই পারেন, এটা বেগম জিয়া কিংবা তারেক জিয়া সাহেবও বলতে পারেন যে তামিম আমাদের ক্যান্ডিডেট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। মাশরাফি সাকিব যদি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারেন, তামিম ইকবাল বিএনপি পন্থীদের সভাপতি হয়ে বিসিবি নির্বাচন করবেন, এটা তো দোষের কিছু না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটাকে এখনই রাজনীতিকরণ না করে প্রচ্ছন্ন একটা সমর্থন থাকতেই পারে। এখানে তো ধরেন আপনি যে কোনো দলেরই প্রচ্ছন্ন সমর্থন আছে, তো সেই জায়গাটাতে সরাসরি যখন লয়বের মতো মানুষ বলে ফেলেন তামিম বিএনপির ক্যান্ডিডেট, তখন কিন্তু ধরেই নিতে হয় যে তাইলে একটা প্যানেল বিএনপির আর একটা প্যানেল হচ্ছে এনএসসি তথা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তথা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের। তো এটা একটু সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ভার্সেস বিএনপি হয়ে গেল না, সেটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত, আমি ঠিক সেটা চাইনি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।